এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পৌরোহিত্যে শনিবার রাজ্যের ছবিমুড়ায় পর্যটকদের ভিড় বাড়ানোর জন্য পর্যটন দপ্তর থেকে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বেশ কিছু রাইড সংযোজন করা হয় ছবিমুড়া পর্যটন কেন্দ্রের পাদদেশে। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে অ্যাডভেঞ্চার ট্রেকিং, কাইকিং, রিভার ক্রসিং আরও বেশ কয়েকটি অ্যাডভেঞ্চারের পথ চলা শুরু হয়েছে শনিবার। মন্ত্রী শ্রী রায় এ বিষয়ে বলতে গিয়ে বলেন যে রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ছবিমুড়ায় রাজ্য এবং বহিরাজ্য থেকে প্রচুর পরিমাণে পর্যটকেরা আসেন, যার জন্যে বহিরাজ্যের যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেশ কয়েকটি ইভেন্ট এবং খেলাধুলার সরঞ্জামও আগামী দিনে এই ছবিমুড়ায় রাখা হবে পর্যটকদের আকর্ষিত করবার জন্যে। এছাড়াও তিনি বলেন যোগাযোগের জন্য যে রাস্তা রয়েছে তা অতি দ্রুত ডাবল লেন করা হবে, যার জন্য 25 কোটি টাকার টেন্ডার হয়ে গিয়েছে। যথারীতি কাজও শুরু হয়েছে। সব মিলিয়ে আগামী কিছু দিনের মধ্যেই ছবিমুড়া পর্যটকদের জন্য ঠেলে সাজানোর চিন্তাধারা করছে রাজ্যের পর্যটন দপ্তর, এমনটাই জানিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমাদের সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ট্যুরিজম একটা অন্যতম লক্ষ্য। রাজ্যটাকে একটা পর্যটন রাজ্য হিসাবে তৈরি করার জন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নদী নালা, পাহাড় পর্বত সমস্ত কিছু মিলিয়ে এই রাজ্যটা সত্যি ঈশ্বর এটাকে আলাদা কিছু ঐশ্বরিক সৌন্দর্য দিয়েছে। ঐতিহাসিক দিক দিয়ে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা ছবিমুড়া। যদি এটার ইতিহাস খুঁজে যাওয়া যায় দেখা যাবে 1100 শতাব্দীর সময়কার এটার সৃষ্টি। ঠিক তেমনি আরেকটা আছে আমাদের ঊনকোটি, যেখানে 800 থেকে 900 শতাব্দীর আগে। তো এই ধরনের সঙ্গে যুক্ত এই রাজ্যে মহারাজাদেরও কীর্তি অনেক রয়ে গেছে, তিনমহলের মতো সৌন্দর্য। তেমনি আমাদের তৈরি করা ডুম্বুর জলাশয়, এটা নাকি একটা বিগেস্ট ওয়াটার বডি, এবং এটাকেও আমরা আমাদের সরকার সেটা সাজিয়ে তোলার চেষ্টা করছি, যেখানে টুরিস্টরা এলে পরে সব রকমভাবে তারা অ্যামিউজমেন্ট এখানে করতে পারে। ছবিমুড়াতে যেটাই প্রাকৃতিক সৌন্দর্য, বোটিং সিস্টেম, এখানে মানুষ থাকা, নতুন নতুনভাবে এই যে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য যেটার জন্য আজকে আমরা এখানে এসেছি, এখানে যারা আসবে তারা সময় কাটাতে হবে এবং বিভিন্ন রকমভাবে যাতে অ্যামিউজমেন্ট নিতে পারে, আনন্দ নিতে পারে, তার সমস্ত ব্যবস্থাপনার জন্যই এই ছবিমুড়াকে আলাদাভাবে তৈরি করার চেষ্টা করছি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট স্পট আমাদের রাজ্যের মধ্যে। তো আমরা সরকারে এসেছি প্রায় 32 মাসের মতো হয়েছে। সেরকম কোনো ছিল এই সৌন্দর্য যেটা তৈরি করে নেওয়া অটোমেটিক্যালি ছিল, বা এটাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে যাওয়া, ব্যবহার উপযুক্ত করে তোলা, দেখার উপযুক্ত করে তোলা, এই সমস্ত কিছু করার জন্য আমাদের সরকার এটা আলাদা একটা ইনিশিয়েটিভ নিয়েছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সুদীর্ঘ প্রায় 10 থেকে 11 বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ার কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাটি। ঘটনা তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন হাওয়াইবাড়ি থেকে থাইলং বাজার ভায়া চরণমণি যাওয়ার রাস্তাটি। অথচ এই উপজাতি বসতি এলাকায় বসবাসরত উপজাতিরা কৃষিকাজের উপর নির্ভরশীল, কিন্তু এলাকার রাস্তাটি দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ার ফলে রাস্তার বিটুমিন উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এলাকার জুমিয়া এবং কৃষকরা তাদের কৃষিজ ফসল বাজারে নিয়ে আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
রাস্তা খারাপ থাকবার কারণে বিভিন্ন যানবাহনের চালক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে কৃষকরা বাজারে কৃষিজ ফসল এনে বিক্রি করেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে। এমত অবস্থায় এলাকার কৃষক সহ সাধারণ মানুষজন চাইছেন হাওয়াইবাড়ি থেকে থাংলই বাজার ভায়া চরণমণি যাতায়াতের রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করে দেয়া হয়। এছাড়াও এই মরণ ফাঁদে পরিণত হয়ে থাকা রাস্তাটি সংস্কার করা হলে এলাকার কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এদিকে কি জুমিয়া সব না? জুমিয়া বলতে জুম চাষ করে। ও মানে জুম চাষ মানে কলোনি হইতে করে যতা মানে যার যার পাটা দিয়া দিছে কি জুমিয়াও করে সবাই। তারা তো তাদের ফসল বাজারে নিতে খুব কষ্ট। হ্যাঁ, রাস্তাটা কত বছর ধরে খারাপ করলেন? তো ওই তো 10 বছর হয়ে গেছে। এর মধ্যে আর ঠিক করা হয়েছে না? ঠিক হয়েছে না। তো রাস্তাটা ঠিক হলে তো আপনারও সুবিধা এখন অটো যাইতে তারা কইতাছে একদম রাস্তা ভালো না, নষ্ট হইতাছে, এই এমন কইতাছে কি যারা অটো আমরা তো রিজার্ভ লয় এমন অনেক জায়গায় উঠে গেছে, একদম পিচ রাস্তা উঠে গেছে। তো এমনিতে আপনার ভাড়া কত করে এখানে? আমরা হাওয়াই বাড়ি থেকে চরণমণি যাইতে একজন হোক দুইজন হোক 50 টাকা রাস্তা খারাপের জন্য। হ্যাঁ। আর নতুবা এমনি রাস্তা ভালো থাকলে কত ভাড়া? এখন তো যেমন মনে করো বেশিরভাগ লুট হইলে যখন 2 বস্তা হইলে কিছু 70 টাকা 80 টাকা দিয়ে লাগে। লোক শুধু একজন হোক দুইজন হোক 50 টাকা একবার যাইতে 100 টাকা। আপনারা তো চাইতেছেন বুধ রাস্তাটা কাজ হোক। হ্যাঁ, আপনারা তো সরকারের কাছে দাবি জানাইতেছেন। হোক আমরা কেটে কই, আমরা তো এখানে ভালো মতে করে দেখো না নাই আসল হইলে এমন যেটা নেতা পেতা ওই ভালো নাই কি আমরা দিদি। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষায় শিক্ষিত করা এবং গুণগত শিক্ষায় শিক্ষিত করবার উদ্দেশ্য নিয়ে রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানো হচ্ছে। শনিবার ডিসি পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ে ৬৭ লক্ষ টাকা ব্যয়ে বিজ্ঞান ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান, রাজ্যের মানুষের প্রধান 4টি দিক রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থায় এই দিকগুলোকে চাঙ্গা করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং গ্রামীণ মানুষদের অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবার উদ্দেশ্যে রাজ্য সরকার প্রতিনিয়ত যেভাবে কাজ করে চলেছে তাতে রাজ্য সরকারের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করা। তাদের এই লক্ষ্য পূরণ করতে পারবেন বলে অভিমত ব্যক্ত করলেন বিধায়ক মহোদয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে গণ্য করা হয়। এই দিনে যীশু খ্রিস্ট পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন, যার কারণে এই দিনটিকে যীশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে পালন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এই দিনটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বী লোক রয়েছেন তারা উৎসবের মেজাজে দিনটিকে পালন করে থাকেন এবং নিজেদের মধ্যে চকলেট, মিষ্টি, কেক ইত্যাদি বিতরণ, উপহার প্রদান এই সমস্ত উদ্যোগ তারা গ্রহণ করেন। সমগ্র দেশের পাশাপাশি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও জাতপাত ধর্ম নির্বিশেষে রাজধানী আগরতলার মরিয়মনগর গির্জাকে কেন্দ্র করে 8 থেকে 80 সকল অংশের মানুষদের সমাগম লক্ষ্য করা যায়। সকলেই মেতে ওঠেন উৎসবের মেজাজে। তাছাড়া রাজ্য এবং বহিরাজ্যের ব্যবসায়ীরা গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলাকে কেন্দ্র করে নানা রকমের জিনিসপত্র নিয়ে তাদের পসরা সাজিয়ে বসেন ক্রিসমাসের দিন।
জাতপাত ধর্ম নির্বিশেষে সকল মানুষদের এক মিলন ক্ষেত্র হওয়ার পেছনে এই মেলাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক রতন চক্রবর্তী জানান, প্রতি বছর ক্রিসমাসকে কেন্দ্র করে গির্জা প্রাঙ্গণে যে মেলার আয়োজন করা হতো, এবছর করোনা মহামারীর কারণে তা স্থগিত রাখা হয়েছে। শুধু তাই নয়, খার্চি উৎসবের সময় চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে উৎসবকে কেন্দ্র করে ঝামেলা হতো, মেলাও এবছর স্থগিত রাখা হয়েছিল। তিনি আরও জানান যে জীবনের গতি পাল্টাচ্ছে, তাই বিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো খোলা হচ্ছে এবং ছাত্রছাত্রীদের কলরবে ভরে উঠছে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কক্ষগুলো। এদিন বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মানুষের কাছে বিস্তারিতভাবে এবারের মেলা স্থগিত হওয়ার বিষয়ে জানিয়েছেন এবং আগামী 15 তারিখ মরিয়মনগর গির্জার ফাদারদের সঙ্গে বৈঠক করে জনসাধারণের উদ্দেশ্যে তা তুলে ধরবেন বলে জানিয়েছেন বিধায়ক। অন্যান্য বছরের মতো হবে না। আমার সঙ্গে ফাদারের আলোচনা হয়েছে। ফাদার এবং আমাদের সেন্ট জোসেফ হসপিটালের যিনি ইনচার্জ, তিনি বেথিনি কলেজের প্রিন্সিপাল, ওরা সবাই মিলে আমরা বসেছিলাম, আলোচনা হয়েছে এবং মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে যে এবারে আমরা মেলা করব না, কারণ এখনও কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এখনও টিকা মানুষের ঘরে পৌঁছেনি। এবছর যার জন্য খার্চি থেকে শুরু করে আমরা এখানে ডিসি পাড়ার যে মেলা হয় সেটাও আমরা করিনি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় ধরনের অনুষ্ঠান আমরা বাদ দিয়েছি এবছরের জন্য। এবং ফাইনালি এটা আমরা চার্চে গিয়ে খুব সম্ভবত 15 তারিখ আপনাদের আমন্ত্রণ জানাবো, যেখানে ফাদারও থাকবেন বা অন্যান্য যারা বিশিষ্ট অতিথিরা থাকবেন। সেখানে আমরা একটা ওয়াইড পাবলিসিটি যাতে হয়, কারণ আপনারা জানেন যে প্রতি বছর সেখানে প্রায় লক্ষাধিক মানুষ আসেন এবং বিশেষ করে ছেলে মেয়েদের উপস্থিতি খুব বেশি থাকে। সারা রাত সেখানে উৎসবের মেজাজে সব আনাগোনা হয়। তো এবছর আরেকটু বড় করে প্রচারটাকে না দিলে পরে মানুষ আসতেই থাকবে। যতটুকুই অনুষ্ঠান হবে সেটা চার্চের ভিতরে নিয়ম মেনেই হবে, এটুকুই আমার সঙ্গে আলোচনা হয়ে স্থির হয়েছে। অন্যান্য বছর এই দিনটি বড় আকারে পালিত হলেও এবার মহামারীর কারণে লকডাউনের বিধিনিষেধ মেনে ক্ষুদ্র পরিসরে পালিত হবে। জনসাধারণ যেন ঘর থেকে না বেরিয়ে দূর থেকে নিজেদের এবং জনগণের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন, সেটাই আবেদন রাখেন বিধায়ক রতন চক্রবর্তী। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের আদালত এবং থানাগুলোতে যে সমস্ত মামলার নিষ্পত্তি করতে বেশি খরচার ভয়ে জনসাধারণ যেতে চান না, সেই মামলাগুলোকে লোক আদালতের মাধ্যমে কম খরচে নিষ্পত্তি করা হয়। তাছাড়া লোক আদালত বসানো হয় জনসাধারণের সুবিধার জন্যে। শনিবার সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস কমিটির পক্ষ থেকে রাজধানী আগরতলার 3টি আদালতে লোক আদালত বসানো হয়েছে এবং সেখানে 101টি মামলার নিষ্পত্তি করা হয় বলে জানিয়েছেন বিচারক রমা চক্রবর্তী। সাব ডিভিশন লিগ্যাল সার্ভিস কমিটি সদর আগরতলা থেকে আমরা 3টা কোর্ট আজকে করেছি। 3টা কোর্ট হয়েছে। 1 নাম্বার কোর্ট হয়েছে সিজিএম কোর্ট, লার্নেড সিজিএম কোর্ট। 2 নাম্বার হয়েছে লার্নেড এডিশনাল সিজিএম কোর্ট, আর 3 নাম্বার হয়েছে লার্নেড জ্যাম ফার্স্ট ক্লাস। আমাদের মোট 101টার মতো আপনার কেস নেওয়া হয়েছে, টেকেন আপ। আর এর মধ্যে আপনার এনআই অ্যাক্ট হয়েছে 35টা নেওয়া হয়েছে, আর 66টা নেওয়া হয়েছে আপনার এই ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেস। ম্যাডাম, আপনার পরিচয়টা? আমার নাম রমা চক্রবর্তী। লোক আদালতের মাধ্যমে জনসাধারণের জটিল থেকে জটিলতর সমস্যা সমাধান করা হয় এবং মামলা নিষ্পত্তির ক্ষেত্রে জনগণের যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়, তার জন্যেও লোক আদালতের লোকেরা উপস্থিত থাকেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
কমলাসাগর বিধানসভার গোকুলনগর রাস্তার মাথা রামকৃষ্ণ শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে। শনিবার সকালবেলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর ভৌমিক এসে দেখতে পান বিদ্যালয়ের সমস্ত জিনিসপত্র অগোছালো অবস্থায় রয়েছে। হঠাৎই এলোমেলো অবস্থায় জানা যায় বিদ্যালয়ের আলমিরা এবং সুকেজ ভেঙে প্রচুর পরিমাণে নথিপত্র নিয়ে গিয়েছে। পরবর্তী সময়ে বিশালগড় থানায় খবর দিলে পুলিশ তদন্ত চালায়। জানা গিয়েছে গত কয়েক মাস আগে কয়েকবার চুরির ঘটনা ঘটলেও বিশালগড় থানা পুলিশ বাবুরা এখন পর্যন্ত একটি চুরির ঘটনারও কিনারা করতে পারেনি। এখন দেখবার বিষয়, রামকৃষ্ণ শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনার পর বিশালগড় থানা পুলিশ চুরের দলকে ধরবার ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে কিনা। ঘটনাটা হয়েছে, আমি আজকে ভোরে বাড়িতে ছিলাম, হঠাৎ মর্নিং স্টাফ তো আমাদের আসছেন, সকালে ক্লাস হয়, তো স্টাফ থেকে আমার ফোন করেছেন, স্যার আমাদের হেডমাস্টার রুমের তালা এবং মর্নিং হেডমাস্টারের আলমারি ভাঙা অবস্থা দেখছি, হয়তো চুরি হয়েছে, আপনি একটু আসেন। তো সেই সুবাদে আমি থানায় গেলাম, থানায় রিপোর্ট করে এসেছি। থানা থেকে এরা ইনভেস্টিগেশন এসেছিলেন। আসার পরে তখন আমরা বললাম যে এই ঘটনা ওনারা দেখে নিয়ে গেছেন, দেখে সব নিয়ে গেছেন এবং আমাদের এখান থেকে আমাদের 16 তারিখে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা এই বাবদ 8 রিম সাদা কাগজ আনছিলাম, তার মধ্যে 5 রিম কাগজ অলরেডি চুরি করে নিয়ে গেছে আর 3 রিম ফেলে গেছে। আর মর্নিং হেডমাস্টার আলমারিটা ভেঙে তছনছ করে দিয়ে গেছে, ভিতরের কাগজপত্র সবই। এখন মধ্যে কিছু আমরা বুঝতে পারছি না, যেহেতু মর্নিং হেডমাস্টার বসে আসেন নেই, কী ছিল, উনি আসলেই তো ব্যাপারটা বোঝা যাবে। এছাড়া আমাদের কিছু এনুয়াল স্পোর্টসের যে প্রাইজ কিছু অ্যাক্সেস ছিল, স্টিলের থালা 15-20টা থালা আমাদের ছিল, সেগুলো নিয়ে গেছে। এছাড়া টিফিনের জন্য যে বিস্কুটের বক্সগুলি ছিল সেগুলো নিয়ে গেছে। স্যার একটা বিষয়, বিগত কিছুদিন আগেও তো আপনাদের স্কুলে একটা চুরি হয়েছিল। হ্যাঁ, মাস 8-10 মাস আগে চুরি হয়েছিল, তখন আমাদের 5-6টা ফ্যান নিয়ে গেছে, 6টা ফ্যান নিয়ে গেছিল। হ্যাঁ, ওগুলো সম্পর্কে আমরা থানায় অবশ্যই জানিয়েছিলাম, রাখা হয়নি বা কোনো হদিশ পাইনি। তারা সেগুলো লিখে নিয়ে গেছেন, তারা আশ্বাস দিয়ে গেছেন পরবর্তী সময়ে তারা স্টেপ নেবেন, কী করা যায় এটারও তারা চিন্তা ভাবনা করবেন, যাতে কিছুটা হয় কিনা। আনুমানিক কত টাকার স্কুল থেকে সরঞ্জাম নিয়েছে সেদিন হিসেবে বলে এমন কোনো আহামরি টাকা নেয় না, তবুও 8 রিমের মধ্যে 5 রিমের কাগজের দাম আর স্টিলের থালাগুলো সেই ধরেন 500-700 টাকা মাল চুরি হয়েছে। এখন কমলাসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 12ই ডিসেম্বর, এখন থেকে প্রায় 24 বছর আগে গভীর রাতে রাজ্যের কল্যাণপুরের বাজার কলোনি গ্রামে অতর্কিতভাবে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাদের সেই আক্রমণে বুলেটের তপ্ত আঘাতে ঝরে গিয়েছিল 26টি তরতাজা প্রাণ। প্রচুর ঘর বাড়িতে আগুন লাগায় মৃত্যু হয় অনেক গবাদি পশুর। করা হয় শ্লীলতাহানি, ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা। এই ঘটনা বিরল ছিল গোটা দেশের মধ্যে, যা হয়তোবা আজও বিদ্যমান। শনিবার সকালে কল্যাণপুরের সেই বদ্ধভূমি শ্মশান ঘাটে শহীদ বেদিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিধায়ক তথা বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী, সৌমেন গোপ, তাপস দেবরায়, অগণিত কল্যাণপুরের মানুষজন। সেই কাল রাতের কথা ক্যামেরার সামনে বর্ণনা দিলেন স্বজন হারানো বাজার কলোনি গ্রামের বৃদ্ধ মলিনা শীল। আমার গর্ত ফুলে গর্তে বিছনা মুসনা আসলাই আইতা বাইর করছি, কইরা উড়ানো রাখছি। এরা আমি কিচ্ছু কই না, আমার এরা কিচ্ছু পাই না। আর এদিকে ট্রেনের রাখতে আসছিল, উলুসনের ছানি আসলো বারিন্দা। এখান থেকে দেখি এই বারিন্দা তো লাগাইতে ফিসের দরজা দিয়ে ঘরের বিছনা হারাইয়া না মেয়ার দেশ নাই, মানে এখানে একটা ফুকর নাই, কেউ নাই করতে পেলে, শুধু আমি বুদ্ধর বউয়েরা খাইছে, সময় বুদ্ধ আর অমলেরা গেছিলা গয়া খাইছি, বাপের ইয়ে করতাম পিন্ডে দিতাম। বুদ্ধরা বলে সামনে যাইতে আসলো, আর আমার চিল্লা চিল্লি শুন না, এর আগে লেপটুনি ভিতরে বলে ঢুকতে হয়েছে। এরপর তো আমি আর কিছু হইতে পারি না, রাখতে হয়ে এখান থেকে আমার কেমনি নিছে এই আমার স্কুলও। তারপরে স্কুল থেকে জ্ঞান ফেরে না, এবার ফোন করে কইছে
এই যে একটা মায়া গেছে, মায়াটা বলে চৈতন্য নাই, তারা তাড়াতাড়ি হসপিটাল ভর্তি করো, ভালো করে চিকিৎসা করো। মায়াটা কিন্তু আমারই মাখন থেকে হইতে হয়েছে। আমি কালকে সকালে আইতেছি, দিছে ওর একবার ফিটিয়ে দেখে, একবার জ্ঞান একটু দেখিয়েছে, আর একবার ফিটিয়ে দেখে মনে চলছে। পরের দিন সকালে বেড়া গেছে, একটা রুটি লিয়ে আসলো, মা খা তুই না খাইলে মরবে তো, তোর সবই শেষ, তোর স্বামীও নাই, তোর একটা মায়াও নাই, এই যে ছোটো ছোটো ফুলা আনতে আছে, তুই কি করে পারবি তাকে? তার তো পালার লাগবে মাই, তুই মরলে হইতো না। আপনারা জানেন 1996 সালে 12 ডিসেম্বর এই দিনটাতেই নৃশংসভাবে আমাদের এই বাজার কলোনি এলাকার 24 জন তাজা প্রাণ ছিনিয়ে নিয়েছিল। আজকে আমরা সেই ঘটনার পর থেকেই প্রত্যেক বছর আমরা সেখানে শ্রদ্ধার্ঘ নিবেদন করি শহীদদের প্রতি, এবং এই বছর আমরা এই অনুষ্ঠানটাকে কল্যাণপুরবাসীর এলাকার সহযোগিতায়, প্রত্যেকটি মানুষের সহযোগিতায় শহীদ স্মরণ সভা আমরা করতে যাচ্ছি কল্যাণপুর দ্বাদশ শ্রেণী স্কুল ময়দানে দুপুর 2টায়। এবং সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এবং শহীদ পরিবারেও সেখানে উপস্থিত থাকবে, তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সমাগত 2021 সালের আসামের বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নয়, তাই নিজেদের সময়কালের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ ফেলে রাখতে নারাজ স্থানীয় বিধায়কেরা। ফলে গত পক্ষকাল ধরে পাথারকান্দি জুড়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের হিড়িক পড়েছে। এই ধারাকে সামনে রেখে গত শুক্রবার একই দিনে নিজ সমষ্টি পাথারকান্দিতে 50 লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকল্পের শুভ শিলান্যাস করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শুক্রবার পূর্বসূচি অনুযায়ী তিনি পাথারকান্দির জল সম্পদ বিভাগের একটি কার্যালয় সহ বোরঙ্গা এবং মালিগাঁও কমিউনিটি হল ছাড়াও সমষ্টির কাঁটাবাড়িতে একটি গ্রামীণ সড়কের কাজেরও শুভ শিলান্যাস করেন। কাঁটাবাড়িতে এদিন বিধায়ক উপস্থিত হলে তাকে বিশেষ র্যালির মাধ্যমে রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকেরা নৃত্যের মাধ্যমে বিধায়ককে স্বাগত জানান। পরে বিধায়ক প্রায় 3টি সভাতে বলেন যে প্রতিশ্রুতি এবং ভাওতাবাজির রাজনীতিতে বিশ্বাসী নয় ভারতীয় জনতা পার্টি। এই দল কাজের বিনিময়ে জনগণের কাছে শুধু আশীর্বাদ চায়, কারণ এই দল জনগণের দল। এই দলে প্রত্যেকেই এক একজন বিধায়ক, তাই সমাগত ভোটে কাজের নিরিখে জনগণের কাছে ভোট চাইবে বিজেপি, আর এতে বিজেপি দল 100% সফল হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভাগুলোতে পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা সহ পাথারকান্দি বিজেপি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা, বিজয় বণিক, প্রমতেশ দে ছাড়াও অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই 7 বছরের মধ্যে কি হয়েছে ওইটাই বলছি। বালি বিভাগ থেকে ডেঙ্গার বন্ধের মধ্যে একটি মডেল কলেজের কাজ চলছে বাজারি চড়াতে, গিয়ে দেখে আসবেন। রাস্তার থেকে যারা সব আলাদা মডেল, ওই কলেজের মধ্যে আগামী বছর থেকে অ্যাডমিশন হবে। সায়েন্স, আর্টস এবং কমার্স 3টা স্ট্রিম ওই কলেজের মধ্যে থাকবে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। দেশে যখন কোভিড পরিস্থিতির জন্য চলছিল 144 ধারা, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে কৃষক বিরোধী আইন চাপিয়ে দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। আর সেই কৃষক বিরোধী আইন নিয়ে গোটা দেশে বিক্ষোভ কর্মসূচি চলছে। দিল্লিতে কৃষকদের আন্দোলনরত অবস্থায় এখন পর্যন্ত 15 জন কৃষকের অতিরিক্ত শীতে মৃত্যু হয়েছে। তাই আগামী 14 ডিসেম্বর রাজ্যের সমস্ত জেলা, মহকুমা এবং অঞ্চলে বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। আজকে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির নেতৃত্ব এবং জিএমপি নেতা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও জানান, দেশের একাংশ পুঁজিপতিদের স্বার্থে কেন্দ্রীয় সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তাই জিও সংস্থার যাবতীয় পণ্য সামগ্রী বয়কটের আহ্বান জানিয়েছেন জিতেন্দ্রবাবু।
সরকারের মানসিকতার পরিবর্তন হওয়া জরুরি। সরকার আলোচনার মাধ্যমে কৃষি বিরোধী আইন এবং বিদ্যুৎ বিল 2020 প্রত্যাহার করা অত্যন্ত আবশ্যকীয়, কিন্তু এই সরকার আলোচনার মাধ্যমে কোনো রকম মীমাংসা করতে চাইছে না। দেশ প্রেমিকরা তাই আন্দোলন চালিয়ে যাচ্ছে, আর আগামী দিনেও এই ধরনের আন্দোলন চলতে থাকবে। কত ডিটারমাইন সংসদকে শেষ করবে, সংবিধানকে খতম করবে, কৃষকদের সর্বনাশ করবে, শ্রমিকদের সমস্ত কৃতদাস বানাবে, আর আস্তে আস্তে কৃষি, বিদ্যুৎ, শিক্ষা সমস্ত কিছু এটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে তুলে দেবে, আর তাদের কাছ থেকে তারা ওই ইলেকট্রাল বন্ডের নামে পয়সা নেবে, আর নানা কায়দা কানুন করে সরকারের থেকে এইভাবে এই দেশে একটা নতুন করে নামে স্বাধীন থাকবে, কিন্তু এই দেশের মানুষ হবে পরাধীন, পরাধীনতার শৃঙ্খল পরাবে। কৃষকদের ন্যায্য দাবি আদায় করবার লক্ষ্যে রাস্তায় নেমে আন্দোলন করবার পরও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হেলদুল লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও কৃষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন দেখবার বিষয়ে কৃষকরা সরকারকে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করতে পারেন কিনা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার রাজধানী আগরতলার ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত হল ডিওয়াইএফআই রামনগর অঞ্চল কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামনগর ডিওয়াইএফআই অঞ্চল কমিটির সম্পাদক শঙ্কর রায় বক্তব্য রাখতে গিয়ে সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরেন এবং এই সম্মেলনের মধ্যে বিগত দিনে কি কি কাজ করা হয়েছে এবং আগামী দিনে জনস্বার্থে কি কি কর্মসূচি নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রামনগর অঞ্চল কমিটি আমরা গত 3 বছর আগে কালিকাপুর স্কুলে আমাদের সম্মেলন অনুষ্ঠিত করেছিলাম। তো আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি 3 বছর আমাদের অঞ্চল সম্মেলন হয়। আমাদের সম্মেলন ডিউ, সেই জায়গায় আমরা এই পরিস্থিতিতে আমরা সম্মেলনটা আমরা এখানে করছি। রামনগর অঞ্চলের দ্বিতীয় অঞ্চল সম্মেলন। এই সম্মেলনে গত 3 বছরে আমাদের কাজকর্ম, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা সমালোচনা করব এবং আগামী দিনে কীভাবে কাজ করব সেই রূপরেখা আমরা তৈরি করব। এখানে আমরা এই সম্মেলনের জন্য আমরা উপস্থিত হয়েছি। আর এই সম্মেলন উপলক্ষে আমরা কয়েকটি সামাজিক কাজও আমরা করেছি। আমাদের এলাকার বিভিন্ন পূর্ত সমস্যা এবং পানীয় জলের সমস্যা নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি এবং শিশুগৃহে আমরা কিছু খাদ্য সামগ্রী আমরা প্রদান করেছি। এই বিষয়ে আমরা বামপন্থী যুব সংগঠন রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময় থেকেই বর্তমান সময়ে নানা ধরনের কর্মসূচি জনস্বার্থে এবং যুবকদের কল্যাণের স্বার্থে আয়োজন করে চলেছে। সাংগঠনিক দিক থেকে আগামী দিনেও এই ধরনের পদক্ষেপ নেবে বলে আশা রাখছেন রাজনৈতিক মহল। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষদের পেট পুরে খাওয়ানো হলো, পাশাপাশি জাকিয়ে শীত পড়েছে তাই দুস্থ মানুষদের দেয়া হলো শীতবস্ত্র অর্থাৎ কম্বল। শনিবার পশ্চিমবাংলার মালদার চাচলে 2 বছর আগে মারা গিয়েছিলেন তৃণমূল নেতা প্রদীপ পাণ্ডে, যিনি এলাকায় খুকন পাণ্ডে নামেই পরিচিত ছিলেন। ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি ছিলেন তিনি, পাশাপাশি দুস্থ মানুষদেরও পাশে দাঁড়াতেন তিনি। তাই বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো তার পরিবার। তার 2 ছেলের মধ্যে বড় ছেলে অভিষেক এবং ছোট ছেলে অমিতেশ। অমিতেশ চাচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য। ছেলেরাই এদিন উদ্যোগ নিয়ে বাবার মৃত্যুবার্ষিকীতে দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এদিন 300 জন দুস্থকে খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা, পায়েস ইত্যাদি খাওয়ানো হয়। পেট পুরে খেতে পেয়ে আর শীতে কম্বল পেয়ে খুশি দুস্থ মানুষজন। পাশাপাশি এদিন 200 জন দুস্থ বাসিন্দাদের হাতে কম্বলও তুলে দেওয়া হয়েছে। অমিতেশ বলেন, বাবা সারা জীবন মানুষের পাশে ছিলেন, তাই বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের জন্য সাধ্যমতো কিছু করবার চেষ্টা করেছি আমরা। আজকে আমার বাবা স্বর্গীয় প্রদীপ পাণ্ডে ওরফে খোকন পাণ্ডে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
আমার বাবা খুব খেতে ভালোবাসতেন, লোককে খাওয়াতে খুব ভালোবাসতেন, তাই জন্য আজকে আমরা দুস্থদের জন্য একটা খাওয়া দাওয়ার আয়োজন, তার সাথে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছিলাম। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, নিউজ বাংলা। সুস্থ সমাজ গঠন এবং যুব সমাজের শরীর চর্চার মূল চাবিকাঠি হচ্ছে খেলাধুলা। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে ত্রিপুরা টিএসআর বাহিনীতে কর্মরত জওয়ান রাজেশ মালাকার ওনার মেয়ে সুহিনীর জন্মদিন উপলক্ষে শনিছড়া স্থিত স্কুল মাঠে টি20 নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন বিগত নভেম্বর মাসে। রবিবার অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এদিন আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার সুনামধন্য বিশিষ্ট প্রাক্তন প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৌরগোপাল ব্যানার্জি। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী প্রদীপ নাথ, শনিছড়া পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল সিনহা সহ বিশিষ্টজনেরা। দীর্ঘ পথ পেরিয়ে যারা এই ফাইনালের প্রতিযোগিতার সুযোগ পেয়েছিলেন তারা হলেন গঙ্গানগর লবণ গুদাম একাদশ বনাম সাউথ শনিছড়া একাদশ। ম্যাচ শুরুর পূর্বে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন উদ্যোক্তারা। প্রধান অতিথিরা ওনাদের সংক্ষিপ্ত ভাষণে সুহিনীর জন্মদিন উপলক্ষে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান। ওর জন্মদিন উপলক্ষে আজকে আয়োজনটা টি20 খেলার আসর এখানে বসানো হয়েছে, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই যে আয়োজন ওর জন্মদিন উপলক্ষে, এ ধরনের আয়োজনের প্রয়োজন আমি অনুভব করি, কেননা এ ধরনের আয়োজন এর মধ্য দিয়ে আমরা বিভিন্ন অংশের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন রুচির মানুষ, বিভিন্ন পছন্দের মানুষ, তাদেরকে আমরা সমাবিষ্ট করতে পারি। গত 29 নভেম্বর আমার বন্ধু কিশোর মালাকার ওর মেয়ের 5ম জন্মদিবসে আমরা সেই টুর্নামেন্টের আয়োজন করেছি এই জয়নগর হাই স্কুল মাঠে। আমাদের মূল উদ্দেশ্য এলাকার এবং আমাদের যারা পার্শ্ববর্তী এলাকার যুবকরা আছেন তাদের মধ্যে শান্তি সম্প্রীতি স্থাপন এবং গোটা রাজ্যে একটা শান্তি সম্প্রীতির বার্তা দিতে আমরা মূলত এই টুর্নামেন্টের আয়োজন করেছি। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।